রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাসের স্টেশনগুলোতে একদিকে যেমন গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে, তেমনি বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। এই সংকট কাটবে কবে? এসব বিষয় নিয়ে কথা হবে আজকের প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগতম। মহিউদ্দিন, আবারও তো গ্যাসের সংকট দেখা দিয়েছে, কেন? কেন আসলে গ্যাসের সংকট যদি আমরা বলি, গ্যাসের আপনি জানেন যে আমাদের যে চাহিদা এবং সরবরাহ এটার মধ্যে সবসময় একটা ঘাটতি থাকে। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি। প্রায় গত যদি বলি যে ১.৫ দশক ধরেই এইটা আছে, এই ফারাকটা আপনার সবসময় চাহিদার চেয়ে কম সরবরাহ করা হয়, যার ফলে একটা টানাটানি থাকে, যেটাকে আসলে জ্বালানি বিভাগ এক ধরনের রেশনিং করে ম্যানেজ করে। রেশন মানে হচ্ছে আপনার এক খাতে কমিয়ে আরেক খাতে বাড়ানো হয়, এভাবে চলছিল। তো এখন হঠাৎ করে যেটি মানে আসলে এখন যে সংকটটা অনেক বেড়ে গেল, হঠাৎ করে যে গ্যাসের ক্রাইসিস, এটির কারণ হচ্ছে যে আমাদের যে ইম্পোর্টেড এলএনজি, যে গ্যাসটা আমরা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসি, তার জন্য আমাদের এখানে বঙ্গোপসাগরে কক্সবাজারের মহেশখালীতে দুটো টার্মিনাল আছে। মানে এটা এফএসআরইউ বলে, মানে ফ্লোটিং স্টোরেজ অফ আপনার রিগ্যাসিফিকেশন ইউনিট, মূলত ভাসমান টার্মিনাল। এখানে মূলত যে এলএনজিটা আমদানি করা হয় সেটাকে রূপান্তরিত করে গ্যাসীয় ফর্মে এনে তারপর পাইপলাইনে সরবরাহ করা হয় আমাদের অন্য গ্যাসের সঙ্গে মিক্স করে। হঠাৎ করে গত মঙ্গলবার একটি টার্মিনালে আগুন ধরে গেছে ভিতরে। এটি মূলত শর্ট সার্কিট থেকে হয়েছে। তো আগুন ধরে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে টার্মিনালটি অফ করে দেওয়া হয়েছে। তো দুটো টার্মিনাল মিলে আমাদের যে গ্যাসের সরবরাহ করা হতো সেটি স্বাভাবিকভাবে অর্ধেকে নেমে এসেছে, যে কারণে আসলে এখন যে সংকটটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা যেটি নিয়ে কথা বলছি, সংকটটা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। তাহলে এই সংকটের কারণে মানুষ কি ধরনের ভোগান্তিতে পড়ছে? সমস্যার মধ্যে আপনার গ্যাসে যদি আপনি গ্রাহকদের কথা চিন্তা করেন, গ্যাসের সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করে যে খাত যদি আমরা বলি যে গ্রাহক, সেটা হচ্ছে মূলত বিদ্যুৎ। মানে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার হয়। এটি সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র দুই ধরনেরই আছে। তো যখনই গ্যাসের এই সরবরাহ কমে গেল, স্বাভাবিকভাবে বিদ্যুৎ খাতে একটা চাপ পড়েছে, তাদেরও স্বাভাবিকভাবে সরবরাহ কমেছে। এবং বিদ্যুৎ থেকে আমরা যেটি দেখি, সাধারণত গ্যাস থেকে আপনার গড়ে ৫,০০০ মেগাওয়াটের বেশি, মানে ৫,১০০ ৫,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। গত ২-৩ দিন ধরে এটি আমরা খেয়াল করে দেখছি যে এটি কমছে, কমে কমে এটি ৪,০০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। এবং গত কয়েকদিনে যদি আমি আপনি তুলনা করি স্বাভাবিক সময়ের সঙ্গে, তাহলে প্রায় ১,৫০০ মেগাওয়াটের মতো কমে গেছে। যার ফলে কি হচ্ছে, এই যে বিদ্যুতের ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হচ্ছে, ফলে লোডশেডিং করতে হচ্ছে। এটা আপনি গতকাল রাতেও আমি দেখেছি প্রায় ১,৫০০ মেগাওয়াটের মতো লোডশেডিং হয়েছে। এটা দেশের বিভিন্ন এলাকায়, মূলত ঢাকার বাইরের জেলাগুলোতে হচ্ছে। আজকেও সকাল থেকে যদি বলি পরিস্থিতি, তাও এরকম ৬০০-৭০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা লাগছে প্রতি ঘন্টায়। যদি এটি চলতে থাকে তাহলে হয়তো বিদ্যুতের উপর চাপটা বাড়বে। দ্বিতীয়, বিদ্যুতের পরে যদি বলি সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করে বিদ্যুতের পরে হচ্ছে শিল্প কারখানা। তো শিল্প কারখানা কিন্তু অনেক দিন ধরেই যারা শিল্প কারখানার উদ্যোক্তারা, ব্যবসায়ীরা, তারা অভিযোগ করে আসছেন যে তারা ঠিকমতো গ্যাস পাচ্ছেন না, কারখানা চালাতে পারছেন না। তো এখন যখন আবার সরবরাহ অনেক কমে গেল, হঠাৎ করে তাদের সংকটটা কিন্তু আরও বেড়ে গেছে। তো ব্যবসায়ীদের সঙ্গে গত কয়েকদিন আমার যতজনের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে অনেকেই কারখানা বন্ধ রাখতে হয়েছে, কারণ কোনোভাবে উৎপাদন করতে পারছেন না। তাদের কারখানা উৎপাদন করতে যেই চাপে গ্যাসটা দরকার হয়, যতটুকু গ্যাস দরকার হয়, সেটি আসলে পাওয়া যাচ্ছে না। ধরেন সাধারণত ৮ থেকে ১০ PSI, মানে প্রতি বর্গ ইঞ্চিতে যে গ্যাসের চাপ বলা হয় পিএসআইতে, সেটা এখন কোথাও ১, কোথাও 0 হয়ে গেছে, যার ফলে তারা চালাতে পারছেন না। কেউ যেটি করছেন যে বিকল্প জ্বালানি কি আপনি জানেন যে কেউ হয়তো ডিজেল ব্যবহার করছেন বেশি দাম খরচ করে, যাতে জেনারেটরটা চালানো যায় কারখানার। এরকম বিকল্প জ্বালানি ব্যবহার করে কেউ কারখানা সচল রাখার বা অন্তত আংশিক উৎপাদন করার চেষ্টা করছে। এরপরে যে গ্যাসের ব্যবহারকারী অন্য যে গ্রাহকদের মধ্যে আছেন আপনার বাসাবাড়ি, মানে বাসায় রান্নার কাজে ব্যবহার করেন, কিছু রেস্টুরেন্টও রান্নার কাজে গ্যাস ব্যবহার করেন, যাদের অনেক আগে থেকে সংযোগ আছে। এর বাইরে পরিবহনে, এটা পাবলিক ট্রান্সপোর্টও আছে, ব্যক্তিগত গাড়িতেও আছে, অনেকে সিএনজি ব্যবহার করেন। এই সবার উৎস কিন্তু একই, ওই গ্যাস থেকে আসছে। তো তারাও সরবরাহ কমে গেছে। ঢাকা শহরের অনেক এলাকায় আপনি দেখবেন যে, বিশেষ করে মোহাম্মদপুর তো অনেক দিন ধরে সংকটের মধ্যে আছে। তারা নিয়মিত অভিযোগ করছেন যে তারা গ্যাস পাচ্ছেন না, রান্না করতে পারছেন না। কেউ হয়তো বিদ্যুৎ চালিত চুলা ব্যবহার করছেন, আরও নিম্ন আয়ের মানুষ সেটিও পারছেন না, তারা হয়তো লাকড়ি বা কোনো না কোনোভাবে আসলে ম্যানেজ করছেন। সবার মানে যতগুলো আমি খাত বললাম, যারা যারা গ্যাস ব্যবহার করেন, সবাই সংকটের মধ্যে পড়েছে। আচ্ছা, তাহলে রাজধানী ছাড়া রাজধানীর বাইরে আর কোথায় কোথায় এই সংকটের ছাপ রয়েছে? এটা আসলে রাজধানী সহ আপনি যেখানে যেখানে গ্যাসের যে আপনি জানেন আমাদের ঢাকা ছাড়া চিটাগাং, সিলেট বা এদিকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাসের লাইন আছে। তো এই যেসব জায়গায় পাইপলাইনের গ্যাস আছে, সবারই কম বেশি সমস্যা হচ্ছে। মানে
কারণ সরবরাহ যখন কমছে, এটি তো আসলে আমাদের যে জাতীয় গ্রিড, আমাদের যে ন্যাশনাল পাইপলাইন গ্যাসের, সেখান থেকেই কমেছে, যার ফলে সবাই কিছু কিছু কম পাচ্ছে। ঢাকার সংকটটা, ঢাকায় যেহেতু গ্রাহক বেশি বা শিল্প কারখানা বেশি, ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার মিলে, যার ফলে এখানে সংকটটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই সংকট কাটতে এখন কীরকম সময় লাগতে পারে? আমরা যতদূর জানি এখন পর্যন্ত যে খবর, সেটি হচ্ছে যে আপনার যে টার্মিনালটি বন্ধ হয়ে গেছে, যেটির কথা বলছিলাম আগুন লেগে, সেখানে আসলে দুটি বয়লার আছে। তো আগুনে একটি বয়লার পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের, আর আরেকটি বয়লার অক্ষত আছে। তো সরকারের পক্ষ থেকে এবং পেট্রোবাংলার পক্ষ থেকে ওই অপারেটর যারা ওই টার্মিনালটি চালায়, একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি, তাদেরকে বলা হয়েছিল যে অক্ষত যে বয়লারটি আছে অন্তত সেটি চালানো হোক। সেটি চালালে হয়তো আরও 300 MMCFD গ্যাস গ্রিডে সরবরাহ করা যাবে, তাহলে সংকটটা কমে আসবে, মানে সরবরাহ বাড়বে। তো তাদের অলরেডি তাদের যে টেকনিক্যাল টিম, তারা বিদেশ থেকে হায়ার করেছেন, যুক্তরাজ্য থেকে এবং আরব আমিরাত থেকে তাদের লোকজন এসেছে, যে তারা পরীক্ষা নিরীক্ষা করছে। গত বৃহস্পতিবার তারা পৌঁছেছে, মানে মহেশখালীতে টার্মিনালে তারা কাজ করছেন। তবে খুব 2-1 দিন, 3 দিন, 5 দিনের মধ্যে এটি ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। মানে তারা বলছেন যে আরেকটু সময় লাগতে পারে, মানে আংশিক যেটি আমরা বলছি সেটি করতেই হয়তো আরও কয়েকদিন সময় লাগবে। দ্যাট মিনস হচ্ছে এটি হয়তো আগামী সপ্তাহে চলে যেতে পারে। তারা চেষ্টা করছেন যত আগে সম্ভব। আর যদি পুরোদমে বলি যে মানে যেটি নষ্ট হয়ে গেছে সেটি ঠিক করে চালু করতে, সেটা আরও সময় লাগবে। তার মানে এই ভোগান্তি আরো বাড়বে মানুষ, তার মানে আগামী কিছুদিন মানুষকে আসলে এই ভোগান্তি পোহাতে হবে। আচ্ছা মহিউদ্দিন, এই যে গ্যাসের চাহিদা এবং সরবরাহ, এই দুইয়ের মধ্যে যে ফারাক, এটা কি দিন দিন কি বেড়েই যাচ্ছে? এটা দিন দিন বেড়েই যাচ্ছে। এটা আমরা যেটি বলছিলাম দিন দিন বেড়েই যাচ্ছে। শুরু থেকে আপনার যদি খেয়াল করেন, আমাদের গ্যাসের আসলে আমরা একসময় পুরোপুরি নির্ভর ছিলাম আমাদের নিজস্ব গ্যাসের উপর। যেহেতু আমাদের অনেকগুলো গ্যাস ক্ষেত্র আছে, আমাদের এখন 29টা গ্যাস ক্ষেত্র আছে, যদিও 29টার মধ্যে মাত্র 23টি হচ্ছে উৎপাদনে আছে, বাকি 6টি উৎপাদনে নেই। তো একসময় মানে দেশের সব যতটুকু চাহিদা ছিল পুরোটাই এই দেশীয় গ্যাস থেকে আসতো। এবং দেশীয় গ্যাস থেকে আপনাকে যদি উদাহরণ দিই বলি, 2017 সালে ছিল আমাদের সর্বোচ্চ উৎপাদন হতো দিনে দেশীয় গ্যাস থেকে, তখন প্রায় 2700 MMCFD বা 270 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে। তো তারপর 17-এর পর থেকে কিন্তু আমাদের কমা শুরু করলো। আমাদের যে টোটাল যে মজুদ গ্যাসের দেশের, সে মজুদ যেহেতু কমে আসছে, চাপ তৈরি হচ্ছে, তখন আস্তে আস্তে উৎপাদনও কমতে শুরু করলো। এবং আজকে যখন আমরা কথা বলছি তখন যদি আমি আপনাকে বলি, সেটি চলে এসেছে 1650 বা 165 কোটি ঘনফুটে। তার মানে আপনি দেখেন যে অনেক কমে গেছে, কিন্তু আগের চেয়ে প্রায় অর্ধেকের মতো চলে আসছে। এবং সরকার গত কয়েক বছর ধরে চেষ্টা করছেন উৎপাদন বাড়ানোর, নতুন নতুন কূপ খনন করছেন, পুরনো কূপ সংস্কার করছেন, কোথাও উন্নয়ন কূপ করছেন, কিন্তু কিছু যোগ হচ্ছে, কিন্তু যে হারে কমছে সে হারে বাড়ছে না। যার ফলে হচ্ছে যে আমার উৎপাদন কমছে। এবং এটা আমাদের ভূতত্ত্ববিদ বলেন, যারা জ্বালানি বিশেষজ্ঞ আছেন, তাদের যে প্রজেকশন ফোরকাস্ট, তারা বলছেন যে এটি কমতেই থাকবে আগামী কিছুদিন, যদি না আমরা নতুন কোনো বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে পারি এর মধ্যে। সেটা সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তো এই যে বাকি ঘাটতি মেটানোর জন্য 2018 সাল থেকে আমাদের এখানে এলএনজি আমদানি শুরু হয়েছে, যেটি কাতার থেকে 18 এবং 2019-এ ওমান থেকে শুরু হয়। তো সেটি দিয়ে হচ্ছে যে কিছুটা ম্যানেজ করা হচ্ছে। তারপরেও কিন্তু আমরা স্বাভাবিক সময়, মানে আজকে যখন একটা টার্মিনাল বন্ধ, তার আগেও স্বাভাবিক সময়ও কিন্তু আমরা সরবরাহ করছি 265 বা 2650 থেকে 2700 MMCFD। তার মানে হচ্ছে আমরা এক সময় দেশীয় গ্যাস থেকে যে উৎপাদন করতাম, সেটি কিন্তু এখন আমদানি এবং দেশীয় উৎপাদন মিলেও সরবরাহ করা যাচ্ছে না। যার ফলে গ্যাসের সংকট যে খুব সহসা কেটে যাবে সেটি মনে হচ্ছে না। কারণ আবার আমদানি যদি আপনি চাইলেও, এখন যদি এই টার্মিনালটি হয়তো ঠিক হয়ে যাবে, এটা তো সাময়িক, যেহেতু একটা দুর্ঘটনা হয়েছে, হয়তো আগামী সপ্তাহে উৎপাদন বাড়লে এই টার্মিনাল থেকে আপনি তখন গ্যাস পাবেন, কিন্তু সেটি দিয়েও কিন্তু আপনার চাহিদা পুরোপুরি মিটবে না। বা সরকার যদি চায়ও যে এখন নতুন করে আরও বেশি আমদানি করবে, সেই সক্ষমতা আমাদের নেই। কারণ হচ্ছে যে আমাদের আরও অবকাঠামো নেই। আমাদের দুটো টার্মিনালের যে সক্ষমতা গ্যাস সরবরাহের রূপান্তর করে, বা আমাদের যে পাইপলাইন আছে, সেটি এ পর্যন্তই দুটো সর্বোচ্চ যা সরবরাহ করে। তার মানে হচ্ছে আমাদেরকে নতুন করে যদি আবার টার্মিনাল না বসানো হয়, নতুন করে পাইপলাইন তৈরি করা না হয়, তাহলে কিন্তু আমরা গ্যাস সরবরাহ বাড়াতে পারবো না। তার মানে আমাদেরকে আরও অনেকদিন হয়তো এই যে গ্যাসের যে টানাপোড়েন, গ্যাসের যে টানাটানি, এইভাবেই চলবে। আচ্ছা, এই যে কয়েকদিন পর পরই এরকম সংকট, গ্যাস নিয়ে টানাটানি হচ্ছে, তাহলে সরকার কেন কোনো স্থায়ী সমাধানের দিকে আগাচ্ছে না? দেখুন, স্থায়ী সমাধান বলতে এটি আমরা বিভিন্ন সময় আমরা নিজেরা লিখেছি, প্রথম আলো একাধিক রিপোর্ট করেছে, বিশেষজ্ঞরা বারবার করে বলছিলেন, এটি অনেকদিন ধরে বলা হচ্ছিল, বারবার করেই বলা হচ্ছিল যে এই যে আমদানি নির্ভরতা জ্বালানি খাতে, বা আমরা যে গ্যাস আমদানির দিকে যাচ্ছি, এটার ঝুঁকি থাকবেই। এবং আপনি যে বলছেন এই যে কয়েকদিন পর পর যে হচ্ছে, এটা কিন্তু দেখেন এইটারই একটা ফল। এটা কিন্তু অনেক আগেই সতর্ক করা হয়েছিল যে আমদানি করলে এরকম হবে। আমরা যেটা দেখেছি যে 2018 থেকে যেটা বলছিলাম আমদানি শুরু হয়,
2022 সালে আমরা প্রথম বড় ধাক্কাটা খাই যখন হচ্ছে যে ইউক্রেনে রাশিয়া হামলা করে। তারপর কিন্তু গ্যাসের বাজার অস্থির হয়ে যায়, এলএনজির দাম বাড়তে বাড়তে বাড়তে, যেটি আমরা সাধারণত $8 থেকে $10 কিনতাম, তখন এটি বাড়তে বাড়তে $60 চলে যায়। এক পর্যায়ে কিন্তু সরকার বাধ্য হয় খোলা বাজার থেকে এলএনজি কেনা বন্ধ করে দেয়, প্রায় 7 মাস বন্ধ ছিল। তখন কিন্তু এরকম গ্যাসের সংকট ভয়াবহ হয়েছিল। তারপর আবার দেখেন এখন যখন ইরানে হামলা হলো তখনও কিন্তু একটা সংকট তৈরি হলো, কাতার এবং ওমান থেকে এলএনজি আসছিল না, আমরা তখন বেশি দামে বিকল্প বাজার থেকে কেনা লাগছিল, এরকম হবে। আবার কিছুদিন পর পর দেখা যাবে যে হঠাৎ করে হয়তো টার্মিনালে কোনো একটা ত্রুটি হলো, কারিগরি ত্রুটি হলো, সরবরাহ বন্ধ হয়ে যাবে। ইভেন যেহেতু আপনি জানেন যে টার্মিনাল দুটো যেহেতু সমুদ্রে ভাসমান, গভীর সমুদ্রে, স্বাভাবিকভাবে সমুদ্র যখন কি বলবো যে মানে ঝড় আসে বা সমুদ্র যখন উত্তাল থাকে তখন কিন্তু টার্মিনাল ঝুঁকি তৈরি হয়, তখন কিন্তু আবার সরবরাহ কমে যায়। তার মানে এই যে আমাদের নির্ভরতা, এটির উপর থাকতে গেলে আমাদের কিন্তু এটা হবেই। তো আমাদের স্থায়ী সমাধান যেটি ছিল, যেটি আমরা দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করেছি, বিশেষজ্ঞরা বলেছেন যে আমাদের যে নিজস্ব সম্পদ, নিজস্ব গ্যাস, এখানে অনুসন্ধানটা আরও বাড়ানো। যদি আরও অনুসন্ধান করা যেত হয়তো আমরা নতুন গ্যাস ক্ষেত্র আরও আগেই আবিষ্কার করতে পারতাম, তাহলে হয়তো আমাদের আজকের এই পরিস্থিতি, আজকের এই সংকটের মধ্যে পড়তে হতো না। আপনি জানেন আমাদের যে বড় সম্ভাবনার জায়গা বঙ্গোপসাগর, যেটা আমরা বলি যে আমাদের সমুদ্র সীমা বিজয়ের যে ঘটনা 2012 এবং 2014 ভারত এবং মায়ানমারের সঙ্গে, তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা সমুদ্রে কোনো কিছু আবিষ্কার করতে পারিনি। আপনি উল্টা দিকে যদি তাকান, ভারত সমুদ্রে গ্যাস পেয়েছে, মায়ানমার সমুদ্রে গ্যাস পেয়েছে, কিন্তু আমরা পাইনি। এবং এখনও আমাদের সমুদ্রে কোনো কাজ চলছে না। মাঝখানে যদিও 4টি কোম্পানি এসেছিল, তারা কিছুদিন কাজ করে চলে গেছে, সমঝোতা হয়নি বলে। এখন একটি দরপত্র চলছে, আন্তর্জাতিক দরপত্র, এর মাধ্যমে যদি নতুন করে কেউ আসে তো সেটিও একটি দীর্ঘ প্রক্রিয়া। কারণ হচ্ছে যে এখন কোনো কোম্পানির সঙ্গে যদি চুক্তিও হয় এই দরপত্রের মাধ্যমে, তারপরে তাদের হয়তো গ্যাস আবিষ্কার করতে অন্তত 5 বছর লাগতে পারে, তারপর গ্যাস উত্তোলন। তার মানে হচ্ছে যে স্থায়ী যে সমাধান, সেটি এখন তাড়াতাড়ি তড়িঘড়ি বা রাতারাতি কোনো কিছু আসলে সম্ভব না। মহিউদ্দিন, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার গ্যাসের সংকট নিয়ে, এবং এই সংকট কাটবে কবে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।